এমবাপ্পে ম্যাজিকে সুইডেনকে গুড়িয়ে শেষ 16-এ ফ্রান্স জিতে ব্রাজিল চ্যালেঞ্জের মুখে নরওয়ে। 40 বছর পর মেক্সিকোর রূপকথা। গণঅভ্যুত্থানের 2 বছর, গভীর শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ। সংস্কার নিয়ে হতাশা, উপেক্ষিত জন আকাঙ্ক্ষা, বলছেন বিশ্লেষকরা। দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামায়াত আমিরের। উন্নয়ন হবে অগ্রাধিকার ভিত্তিতে, মন্তব্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। 10 বছরেও শেষ হয়নি হলে আর্টিজান কাণ্ডের বিচার, মামলা জটই বড় কারণ, দাবি অ্যাটর্নি জেনারেলের। নানা ঘটনায় উদ্বেগ। বাজেট বাস্তবায়ন সরকারের বড় পরীক্ষা, ব্যাংক ঋণ নির্ভরতা বিনিয়োগে বাধা, মত বিশেষজ্ঞদের। বাণিজ্য বান্ধব নীতি চান ব্যবসায়ীরা। বাগেরহাট 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনে তালা, চলছে আউটসোর্সিং এর কর্মচারীদের অবস্থান কর্মসূচি। এবং দোহায় মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক বয়কট ইরানের। সমঝোতার শর্ত লঙ্ঘন করে লেবাননের দখল অংশ না ছাড়ার ঘোষণা নেতানিয়াহুর। স্বাগত স্টার নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি শায়লা রহমানিমা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ফুটবল বিশ্বকাপ 2026-এর খবর। দর্শক, আমরা ফুটবল বিশ্বকাপের খবর শুনবো, তবে তার আগে আমরা অন্য একটি সংবাদ জানাতে চাই। সেটা হচ্ছে, দেশ করতে জুলাই জাগরণ কর্মসূচির প্রথম দিনে রাজধানীর রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে কথা বলছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। পরিবার যারা আহত যোদ্ধা রয়েছে তারা কোনো ন্যায় বিচার পায়নি। হাসানুল হক ইনু, যিনি জাসদের সভাপতি ছিলেন, যিনি আওয়ামী লীগের সহযোগী যেই অ্যালায়েন্স ছিল সেটার অংশ ছিলেন, তিনি কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যক্ষভাবে গণহত্যায় মদত জুগিয়েছিলেন। গণহত্যার যে সিদ্ধান্ত ছিল, শেখ হাসিনা যিনি প্রধান সিদ্ধান্তকারী ছিলেন, তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। ফলে আমরা মনে করি তাকে যে 10 বছর করে 3টি মামলা সাজা দিয়েছে, এটা এনাফ নয়, এটা যথেষ্ট নয়। আমাদের আবেদন থাকবে রাষ্ট্রপক্ষ যাতে এটা আপিল করে এবং আমরা তার কঠোর থেকে কঠোর বিচার প্রত্যাশা করছি। এই সরকার আসার পরে মাত্র 2টি মামলার রায় আমরা পেয়েছি এবং তদন্ত কার্যক্রমে রিপোর্ট দাখিলে আমরা যথেষ্ট ধীরগতি দেখছি। ফলে আমরা আশা করব যে সরকার এবং ট্রাইব্যুনাল দ্রুত সময়ের মধ্যেই বিচার নিষ্পন্ন করবে এবং অলরেডি শেখ হাসিনার মামলার রায় হয়ে রয়েছে। আমরা আশা করব যে শেখ হাসিনাকে সহ জুলাই গণহত্যাকারী এবং ওসমান হাদির হত্যাকারী যারা ভারতে পালিয়ে রয়েছে তাদেরকে দেশে এনে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং শেখ হাসিনার ফাঁসির রায় সেটি কার্যকর করা হবে। এবং শহীদ পরিবারদেরকে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাদের আর্থিক সহায়তা, জুলাই যোদ্ধাদের পুনর্বাসন, সেই সকল কার্যক্রম যাতে যথাযথভাবে পালন করা হয়। আমরা যে কবরস্থানগুলো আজকে আসলাম এবং সারা বাংলাদেশে যে কবরস্থানের সংরক্ষণ করার একটা পরিকল্পনা ইন্টারিম গভর্নমেন্টের সময় নেওয়া হয়েছিল, কিন্তু এই কর্মসূচিটা পালন করা হয়নি, এই কার্যক্রমটা পালন করা হয়নি। ফলে আমাদের দাবি থাকবে যাতে কবরস্থানগুলো সংরক্ষণ করা হয়। আর প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমাদের যে অন্যতম দাবি যে জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন। আমরা দেখলাম এই নির্বাচনের যে গণভোট এবং নির্বাচনের অন্যতম কমিটমেন্ট ছিল রাষ্ট্র কাঠামোর সংস্কার, বৈষম্যহীন বাংলাদেশ, আমরা এই সংস্কার এখনো পাইনি। ফলে এবারের জুলাই গণ অভ্যুত্থান যে উদযাপন, সেটা বার্ষিকী পালনের আমাদের অন্যতম মোটো হচ্ছে এই গণহত্যার বিচার এবং সংস্কার বাস্তবায়ন। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, শুধু নাম কস্তে জুলাই গণ অভ্যুত্থান পালন করলে হবে না। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আছে, জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছে। এবং জুলাই গণ অভ্যুত্থান জাতীয় জাদুঘর যেটা, সেই জাদুঘর খুলে দেওয়া হচ্ছে না। 5ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে এবং নিজেরাই সেই জাদুঘরে যাওয়ার ব্যবস্থা করবে। এবং আমরা দুঃখজনকভাবে দেখছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে এই পুরা 36 দিন ব্যাপী সরকারের নানা রকম কার্যক্রম এবং স্মৃতি
কার্যক্রম ছিল। আমরা এই সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না এবং আমরা কোনো ধরনের তাদের কর্মসূচি ঘোষণা দেখতে পাচ্ছি না। ফলে আমরা আশা করব সরকার দ্রুত সময়ের মধ্যে এটা ঘোষণা করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এই বৃষ্টির মধ্যে আপনারা এসেছেন। কারো কোনো প্রশ্ন? জুলাই গণঅভ্যুত্থানে শহীদের কবর জিয়ারত শেষে কথা বলছিলেন এনসিপি আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দর্শক, এবার বিশ্বকাপ ফুটবলের খবর। সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে ফ্রান্স। সুইডিশদের 3-0 গোলে হারিয়েছে ফরাসিরা। ম্যাচের শুরুতে গোলের জন্য বেশ কষ্ট করতে হয়েছে ফ্রান্সকে, তবে এমবাপ্পের গোল ক্ষুধার সামনে টিকতে পারেনি সুইডিশ ডিফেন্ডাররা। গোলের জন্য কতটা উন্মাদ হওয়া যায় তা কিলিয়ান এমবাপ্পেকে না দেখলে বোঝার উপায় নাই। ফরাসি তারকার গোলের ক্ষুধা যেন ক্ষুধার্ত চিতার মতো, গোল করা যেন ছেলে খেলায় পরিণত করেছেন তিনি। সুইডেনের বিপক্ষে শুরুটা ছিল এমবাপ্পের ধৈর্য পরীক্ষা। কখনো অফসাইডে, কখনো গোলপোস্ট কাঁপিয়ে বল ফিরে আসে। রিয়াল তারকা যখন ভাবছিলেন আর কত, তখনই হলেন সফল। প্রথমার্ধের শেষ মিনিটে আর গোলপোস্ট নয়, কাঁপালেন জাল। এই গোলে তিনি ভেঙে ফেললেন রোনালদো নাজারিয়ার রেকর্ড। ব্রাজিলিয়ান তারকার 8 গোল টপকে বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বেশি গোলের মালিক বনে যান এমবাপ্পে। তবে এখানেই দমিয়ে রাখা যায়নি রিয়াল ফরোয়ার্ডকে। ৭৪ মিনিটে এমবাপ্পে করেন নিজের দ্বিতীয় গোল। এই গোলে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় লিওনেল মেসিকে ছুঁয়ে ফেললেন তিনি। দুজনেরই গোল এখন 6টি করে, আর সব মিলিয়ে বিশ্বকাপে এমবাপ্পের গোল এখন 18টি। অর্থাৎ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলে আর্জেন্টাইন তারকার চেয়ে মাত্র 1 গোল পিছিয়ে আছেন তিনি। এমবাপ্পের 2 গোলের মাঝে ফ্রান্সের হয়ে 53 মিনিটে আরও একটি গোল করেন ব্র্যাডলি বারকোলা। 3-0 গোলের জয় নিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করে ফ্রান্স। ফ্রান্সের 3 গোলের 2টিতেই অ্যাসিস্ট করেন মাইকেল ওলিসে, আর তাতে ফরাসি মিডফিল্ডার গড়েছেন একটি রেকর্ডও। চলতি বিশ্বকাপে 5 অ্যাসিস্ট করে এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্ট এখন তার। 1994 বিশ্বকাপে করা জার্মানির টমাস হেসলারকে টপকে গেছেন তিনি। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। টাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে 40 বছর পর বিশ্বকাপের নকআউটে জয় পেল মেক্সিকো। মেক্সিকোর 2টি গোলে এসেছে প্রথমার্ধে। ম্যাচের 22 মিনিটে দলটির হয়ে প্রথম গোল করেন হুলিয়ান কিনিওনেস। 9 মিনিট পর মেক্সিকোর হয়ে দ্বিতীয় গোলটি করেন রাউল হিমেনেজ। ম্যাচে প্রচুর আক্রমণ করলেও ম্যাচে ফিরতে পারেনি ইকুয়েডর। উল্টো ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের ফুটবলারের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করার সময় মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইকুয়েডরের পিয়েরো হিনকাপিয়া। আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে জয় পেয়েছে নরওয়ে, আর সেই জয়ে ভাইকিংস জায়গা করে নিয়েছে রাউন্ড অফ 16-এ, যেখানে অপেক্ষা করছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ৭৪ মিনিটে আমাদ দিয়ালোর গোলে সমতায় ফিরে যখন উল্লাস করছিল আইভরি কোস্ট, বল হাতে পরাজিত সৈনিকের মতো দাঁড়িয়েছিলেন আর্লিং হল্যান্ড। মুখ লুকিয়ে চেয়েছিলেন অবাক দৃষ্টিতে। তবে নৌকার হাল কিভাবে ধরতে হয় তা ভালো করেই জানতেন এই নরওয়ে স্ট্রাইকার। ঠিক 12 মিনিট পর তার পায়েই জয়সূচক গোল। শেষ বাঁশি বাজতেই ড্রাম নিয়ে হাজির মার্টিন ওডিগার্ড। স্টেডিয়ামে আসা ভাইকিংস সমর্থকদের নিয়ে মাতলেন জনপ্রিয় ও ভাইরাল রো উদযাপনে। 28 বছর পর বিশ্বকাপে সুযোগ পেয়েই রাউন্ড অফ 16-এ নরওয়ে, আনন্দটা তাই আকাশচুম্বী। এর আগে ধীর গতিতে খেলা শুরু করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গতি বাড়ায় দু দলই। পাল্টাপাল্টি আক্রমণে এগোতে থাকে খেলা। তবে 39 মিনিটে ডেডলক ভাঙে নরওয়ে। বক্সের বাইরে পাওয়া বলটা নিয়ে ঢুকে পড়েন নুসা। কাটিনে আইভরি কোস্ট ডিফেন্ডারকে বিট করে ডান পায়ের বাঁকানো শটে বল জড়ান জালে। লিড পায় ভাইকিংস। বিরতি থেকে ফিরে 74 মিনিটে সমতায় ফিরে আইভরি কোস্ট। নরওয়ের 4 ডিফেন্ডারকে বিট করে গোল আদায় করেন আমাদ দিয়ালো। তাতে হতাশ হল্যান্ড, তবে সেখানেই এঁকেছেন রোডম্যাপ, কিভাবে ফিরে পাবেন লিড। ঠিক 12 মিনিট পর সতীর্থের বাড়ানো বলে জাস্ট ছোট্ট একটা টাচ, এই গোলেই জয় নিশ্চিত হয় নরওয়ের। 6 জুলাই রাউন্ড অফ 16-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কেএম সনি, স্টার প্লে। শেষ 16তে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল এবং নরওয়ে। একদিকে পাকুয়ে তার চোট দুশ্চিন্তায় ফেলেছে সেলেসাওকে, অন্যদিকে হল্যান্ড ওডেগার্ডকে নিয়ে আত্মবিশ্বাসে টকবক করছে নরওয়ে টিম।
বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় নকআউট লড়াইয়ে কে থাকবে এগিয়ে, বিস্তারিত জানাচ্ছেন গোলাম মোর্শেদ। জাপানের বিপক্ষে জয় এলেও চিন্তার ভাঁজ পড়েছে কার্লো আনচেলত্তির কপালে। পরীক্ষার পর নিশ্চিত হয়েছে পাকুয়েতার বা উরুর পেছনের পেশিতে চোট রয়েছে। ম্যাচের শেষ দিকে তাকে খুঁড়িয়ে হাঁটা আর বিরতিতে সতীর্থদের সহায়তায় মাঠ ছাড়া দৃশ্যই বুঝিয়ে দিয়েছে ধাক্কাটা শুধু একজন খেলোয়াড়ের নয়, ব্রাজিলের মাঝমাঠেরও। তাকে ছাড়া ব্রুনো গিমারেস ও কাসেমিরোর ওপর বল পরিবহন এবং আক্রমণ গঠনের চাপ বাড়বে। আনচেলত্তি হয়তো এনরিক, মার্টিনেল্লি কিংবা আরও গতিময় পরিকল্পনায় যাবেন, কিন্তু সৃজনশীলতার শূন্যতা কে করবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিশ্বকাপের শেষ 16তে অপেক্ষা করছে আরেকটি হাই ভোল্টেজ লড়াই। জাপানকে 2-1 গোলে হারিয়ে আগেই নকআউট নিশ্চিত করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর আইভরি কোস্টকে একই ব্যবধানে হারিয়ে 28 বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে উঠে এসেছে তাদের প্রতিপক্ষ হিসেবে। ফলে এটি শুধু একটি ম্যাচ নয়, দুই ভিন্ন বাস্তবতার সংঘর্ষ। একদিকে বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল, অন্যদিকে এর্লিং হালান্ড ও মার্টিন ওদিগার্ডের সামনে রেখে নতুন ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর নরওয়ে। তবে মহারণের আগেই ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় চিন্তার নাম লুকাস পাকুয়েতার চোট। কিন্তু এই মহারণের আগে ব্রাজিলকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে আরেকটি পরিসংখ্যান। নরওয়ের বিপক্ষে ইতিহাস কখনোই তাদের পক্ষে কথা বলেনি। 4 দেখায় 2টি জয় নরওয়ের, বাকি 2টি ড্র, অর্থাৎ সেলেসাওরা এখনও জয়হীন। 1998 বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে শেষ 16 নিশ্চিত করার স্মৃতিও নরওয়ের আত্মবিশ্বাসে নতুন রং যোগ করেছে। তাই এবার তাদের সামনে ইতিহাস আরও সমৃদ্ধ করার সুযোগ, আর ব্রাজিলের সামনে বহুদিনের এক অস্বস্তিকর অধ্যায় মুছে ফেলার চ্যালেঞ্জ। মাঠে নামার আগেই তাই মানসিক লড়াইয়ে এগিয়ে আছে নরওয়ে, আর সেই ইতিহাস বদলানোর চাপ নিয়েই খেলতে হবে ব্রাজিলকে। অন্যদিকে নরওয়ে এসেছে ভয়কে সঙ্গী না করে। বল দখলের লড়াই নয়, সুযোগ পেলেই আঘাত হানাই তাদের পরিচয়। মাঝমাঠে ওডিগার্ডের মস্তিষ্ক, সামনে হালান্ডের নির্মম ফিনিশিং, এই যুগলবন্দিতেই গড়ে উঠেছে তাদের আক্রমণের ভাষা। আইভরি কোস্টকে হারিয়ে শেষ 16 নিশ্চিত করার পর তারা স্পষ্ট বার্তা দিয়েছে, শুধু অংশ নিতে নয়, বড় মঞ্চে নিজেদের শক্তির জানান দিতেই এসেছে। এই ম্যাচের সবচেয়ে বড় যুদ্ধটা হতে পারে মাঝমাঠে। ব্রাজিল বলের নিয়ন্ত্রণ চাইবে আর নরওয়ে অপেক্ষা করবে একটি ভুলের। পাকুয়েতার অনুপস্থিতিতে যদি সেই সুযোগ সংযোগে ছেদ পড়ে, ওদিগার্ডের একটি নিখুঁত পাসই পুরো ম্যাচের চিত্র বদলে দিতে পারে। আবার চাপের মুহূর্তে ঘুরে দাঁড়ানোর ইতিহাসও ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি। জাপানের বিপক্ষে পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে আনার স্মৃতি সেটিই মনে করিয়ে দেয়। তাই এই লড়াই শুধু ব্রাজিল বনাম নরওয়ে নয়, এটি অভিজ্ঞতা বনাম ক্ষুধা, ঐতিহ্য বনাম নতুন বিশ্বাসের লড়াই। একদিকে চোটে বিপর্যস্ত ব্রাজিল, অন্যদিকে পূর্ণ শক্তিতে আত্মবিশ্বাসী নরওয়ে। 90 মিনিট শেষে বিশ্ব দেখবে ব্রাজিল কি আবারও নিজেদের কিংবদন্তি আরও সমৃদ্ধ করবে, নাকি হালান্ড ওডিগার্ডের হাত ধরে বিশ্বকাপে সত্যিই শুরু হবে নরওয়ের নতুন অধ্যায়। গোলাম মোর্শেদ, স্টার প্লে। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিতর্ক হচ্ছে লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো। 2 দশকেরও বেশি সময় ধরে এই প্রশ্নের উত্তর খুঁজেছেন সমর্থকরা। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন ইংল্যান্ডের কিংবদন্তি তারকা জন বার্নস। তার মতে পার্থক্যটা শুধু গোল কিংবা ট্রফিতে নয়, নেতৃত্বেও। কেন এমন মন্তব্য করেছেন তিনি, জানাচ্ছেন তানজিম ঐশী। কালে কালে বেলা গড়ালো, বয়স বাড়ল। সেদিনের তরুণ সেই মেসি রোনালদো বড় হলেন, ফুটবলে যার যার মতো করে নাম ডাক কামালেন। গেল 2 দশকে দুজনের কত কিছুই না বদলে গেছে। বদলায়নি কেবল মেসি রোনালদো বিতর্ক, মাঠের পারফরমেন্স থেকে শুরু করে ব্যক্তিত্ব, সবকিছুতেই চলে তুলনার পাল্লা। এবার সেই আলোচনায় যোগ দিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার জন বার্নস। তার মতে আর্জেন্টিনা আর পর্তুগালের বর্তমান পরিস্থিতির বড় পার্থক্য তৈরি করে 2 অধিনায়কের নেতৃত্বের ধরন। বার্নসের ভাষায়, পর্তুগাল দলে অসাধারণ প্রতিভার কোনো অভাব নেই। ব্রুনো ফার্নান্দেজ সহ অনেকেই একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, তবে একাধিক খেলোয়াড় নিজেকে দলের মূল ব্যক্তি মনে করলে সেটা কোচের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর রোনালদোকে ঘিরে সেই বাস্তবতাই দেখছেন তিনি। এমনকি প্রয়োজনে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কোচ রবার্তো মার্টিনেজের রোনালদোকে একাদশের বাইরে রাখার সাহসও দেখানো উচিত, যেটা কিনা পর্তুগিজ কোচ করতে পারছেন না। তার দাবি, প্রত্যাশা মতো কিছু না হলেই রোনালদোর হতাশা পুরো দলের ওপর প্রভাব ফেলতে পারে। অন্যদিকে চলতি বিশ্বকাপে মেসির পারফরমেন্সে একেবারেই বিস্মিত নন ইংলিশ এই কিংবদন্তি। বার্নসের ভাষায়,
মেসি ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে জানেন, তাকে অযথা দৌড়াতে হয় না, কারণ সতীর্থরা তার ভূমিকা বুঝে নেন। সবচেয়ে বড় বিষয়, মেসি সবাইকে সম্মান করেন, আর সে কারণেই সতীর্থরাও তার জন্য সর্বস্ব উজাড় করে খেলতে প্রস্তুত থাকে। সবশেষে দুই মহাতারকার মধ্যে নিজের চোখের সবচেয়ে বড় পার্থক্যের কথাও তুলে ধরেন বার্নস। তার মতে, বল না পেলে রোনালদোর বিরক্তি প্রকাশের ধরন অনেক সময় সতীর্থদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু মেসি সেই ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া দেখান না, যা তাকে ড্রেসিং রুমে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। মেসি আর রোনালদোকে ঘিরে বিতর্ক হয়তো কখনোই শেষ হবে না, তবে জন বার্নসের মতে একজনের সবচেয়ে বড় শক্তি তার নেতৃত্ব, আর অন্যজনের সবচেয়ে বড় চ্যালেঞ্জও হয়তো সেই নেতৃত্বই। তানজিম ওসিম, স্টার প্লে। ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান যা একটি দেশের জন্ম দিয়েছে, এমন মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ABM ওবায়দুল ইসলাম। বুধবার বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি শেষে এই কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়কে বিশ্বের প্রথম সারির প্রতিষ্ঠানে পরিণত করতে সবার সহযোগিতা চেয়েছেন। অনুষ্ঠানের উপস্থিত অতিথিরা বলেছেন, দেশ বিনির্মাণে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বেশিরভাগই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিদেশেও গৌরবোজ্জ্বল অবদান রাখছেন তারা। এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, 24-এর গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বড় অর্জন হলো ক্যাম্পাসে এখন সব সংগঠন সমানভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। শূন্যে নেমে এসেছে নৈরাজ্য এবং সন্ত্রাসবাদ। এই বিশ্ববিদ্যালয়ে ফেসিবাদের বিরুদ্ধে সব সময় উচ্চকণ্ঠে কথা বলেছে। তো বিপ্লব পরবর্তী আজকে আমাদের নতুনভাবে সুযোগ এসেছে এবং সেই জায়গায় আমরা চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে নির্মাণ করার জন্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন পড়াশোনা, গবেষণা, চিন্তা, শিল্প, সাহিত্যের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়কে সারা দুনিয়া নেতৃত্ব দিতে পারে। শুধু গণতন্ত্র না, একই সাথে উচ্চ শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় অবদান রেখেছে। পৃথিবীর মানচিত্রে আর কোনো দেশ নাই যা কিনা একটা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যা একটা দেশকে তৈরি করেছে। প্রতিষ্ঠার 106 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চলছে নানা আয়োজন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন সম্পর্কে জানাবেন। শিক্ষার্থীরা কি প্রত্যাশা ব্যক্ত করেন এই বিশ্ববিদ্যালয় নিয়ে, সে বিষয়ে যদি আপনার কাছে তথ্য থাকে জানাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার 106 বছর অথবা 105তম প্রতিষ্ঠা বার্ষিকী, আমরা যেটাই বলি, আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উৎসবের দিন এবং এই উৎসব কিন্তু সারা বিশ্ববিদ্যালয়ে একটা সাজ রব। যদিও এই যে বৃষ্টি আমরা এখন দেখছি, এই বৃষ্টি অনেকটাই সীমিত করে ফেলেছে এই উৎসবের মাত্রা। শিক্ষার্থীদের যে উৎসব, শিক্ষার্থীদের যে ভালো লাগা, আনন্দের পরিমাত্রা সেটা একটু কমে গেছে। ভেতরে এখন মূলত আলোচনা চলছে, যেটি বাইরে ছিল সেটা এখন ভেতরে নেওয়া হয়েছে। ভেতরে আলোচনা করছেন বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য, তিনি এখন কথা বলছেন। ABM ওবায়দুল ইসলাম কিছুক্ষণ আগে কথা বলেছেন অন্যতম আলোচিত শিক্ষক ইংরেজি বিভাগের এমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং অন্যান্য যারা আলোচক রয়েছেন, দেশ বিনির্মাণে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের অনেকেই আজকে এখানকার অতিথি ছিলেন। আমরা একটু ভেতরে যে আলোচনা চলছে সেটা আমরা একটু দেখাতে চাই। যদিও ভেতরে একটু আলো কম, সেটাও আমরা একটু দেখাতে চাই যে ভেতরে কি ধরনের আলোচনা চলছে, কারা এখানে উপস্থিত রয়েছেন, সেই চিত্রটা আমরা দর্শকদের একটু দেখাতে চাই। তবে যে বিষয়টি আপনাকে জানিয়ে রাখি যে এই যে প্রতিষ্ঠার 106 বছরে, এই 106 বছরে কিন্তু ব্যাপক পরিবর্তন এসেছে বিশ্ববিদ্যালয়ের কাঠামো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের অনুষদ এবং বিভাগে। যেখানে মাত্র 3টি অনুষদ নিয়ে যাত্রা শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1921 সালে, সেখানে এখন অনুষদ প্রায় 13টি এবং শিক্ষার্থীর সংখ্যা 40,000, যেখানে শিক্ষার্থী ছিল মাত্র 847 জন। তো সব মিলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের আকার, কলেবর এবং শিক্ষার্থীর সংখ্যা যেভাবে বেড়েছে, বিশ্ববিদ্যালয়ের সুনাম, দুর্নাম, আলোচনা, সমালোচনা সব দিক থেকে
কিন্তু বিশ্ববিদ্যালয় একটি টপে অবস্থান করছে। যদিও এখানকার শিক্ষার্থীরা বলছেন যে বিশ্ববিদ্যালয়ে এখন গবেষণা কম হচ্ছে বা যে লেভেলে বিশ্ববিদ্যালয়ে কাজ হওয়া দরকার সেটি হচ্ছে না, কিন্তু একই সঙ্গে এই বিশ্ববিদ্যালয় একটি দেশের জন্ম দিয়েছে, একটি ভাষা এনে দিয়েছে এই জাতির জন্য, এবং এই বিশ্ববিদ্যালয়ের কারণেই কিন্তু ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। কারণ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে আন্দোলনের সূত্রপাত করেছেন এবং সিটি পর্যায়ে সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্ত হয়ে বাংলাদেশকে একটি ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র নতুন করে উপহার দিয়েছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। এরকম আলোচনা কিন্তু এখানকার যারা আলোচক, শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তা তারা বলছেন। তো দিনব্যাপী আলোচনা চলছে এবং দিনব্যাপী আরো অনুষ্ঠান কর্মসূচি রয়েছে, বিকেলে এখানে কনসার্ট রয়েছে। তবে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি এই অনুষ্ঠানের মাত্রা কতটুকু বাড়ায়, কতটা ধরে রাখতে পারে সেটি এখন দেখা যাচ্ছে। তবে সারা দিনব্যাপী আজকে ক্যাম্পাসে আয়োজন রয়েছে এবং ঢাকা সহ বাইরে থেকে অনেক দর্শকরা আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিশেষ দিবসে। অভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী অভি। ক্যালেন্ডারের পাতায় আবারও ফিরে এলো সেই রক্তাক্ত জুলাই। চাকরিতে কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলন চূড়ান্ত পর্যায়ে রূপ নেয় গণঅভ্যুত্থানে। ভেঙে চুরমার হয় ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসন। কিন্তু যেই পরিবর্তনের স্বপ্ন নিয়ে দেশের কোটি কোটি মানুষ নেমে এসেছিল রাস্তায়, তা অধরাই থেকে গেছে, অভিযোগ করেছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমন্বয়করা। যদিও তার জন্য নিজেদেরও অনেকাংশে দায়ী মনে করছেন কেউ কেউ। বিশ্লেষকরাও বলছেন ক্ষমতার কাছে এখনও উপেক্ষিতই জন আকাঙ্ক্ষা। ধ্রুব ইকলামের রিপোর্টে বিস্তারিত। শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে সমাবেশ। এরপর সেই দাবিকে রাজনীতিকরণের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় প্রতিহতের চেষ্টা। আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম সহ দেশজুড়ে সহস্রাধিক মানুষকে হত্যা। এরপর ফুঁসে ওঠে সকল শ্রেণী পেশার মানুষ, যুক্ত হয় ১.৫ দশকে নিপীড়িত মানুষের চিৎকার। এরপর এক দফা থেকে জুলাই গণ অভ্যুত্থান। ২৪শে জুলাই, যে মাসটির সঙ্গে জড়িয়ে অজস্র মানুষের রক্তে রাঙা স্মৃতি। বাড়ি থেকে বেরিয়ে আর হয়নি ফেরা কত শিশু, তরুণ, যুবকের। রেহাই পায়নি ঘরে থাকা অবুধ শিশু। রাজপথে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নামেনি, ছিল সাজোয়া যান। আকাশে উড়েছে হেলিকপ্টার, চলেছে মুহুর্মুহুর গুলি। মৃত্যু হতো কিন্তু সে খবর প্রকাশ হতো না। কারো দাফন হয়েছে নীরবে, অন্ধকারে। ইন্টারনেট বন্ধ করে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা হয় গোটা দেশকে। এরপর স্বৈরাচার পতনের ১ দফা। ঢাকা অভিমুখে হাজার হাজার জনতা। গণভবন ছেড়ে ভারতে পালান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময় সামনে আসে সংস্কার, জবাবদিহিতা ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রত্যাশা। কিন্তু ২ বছর পরও জুলাই সনদ, রাষ্ট্র সংস্কার ও বিচার প্রক্রিয়ার গতি নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আন্দোলনে অংশ নেওয়া অনেকের অভিযোগ, কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো অধরা। ম্যানিপুলেটিভ পলিটিক্সটাই যদি আপনাদের করতে হইতো, তাহলে তো আওয়ামী লীগের থেকে বেটার ম্যানিপুলেশন তো বাংলাদেশে কেউ করতে পারছে কখনো, এটা বলার কোনো সুযোগ নেই। সো ওই একই রাজনীতি, একই সিস্টেমটাকে জারি রেখে একই ধাঁচের পলিটিক্সটা করে যাওয়া, এটা আসলে ইট ইজ হোয়াট ইট ইজ। এখন যেটা হচ্ছে আর কি, তো যেহেতু হচ্ছে এটাকে তো আর কিছু বলতে পারি না। আমি মনে করি যে সমন্বয়করা ৫ই আগস্ট পর্যন্ত সফল ছিল। ৫ই আগস্টের পরে সমন্বয়করা বা যারা জুলাই নেতৃত্ব দিয়েছে তারা আমরা বেশিরভাগ জায়গায় আমরা ব্যর্থ হয়েছি। আর্মির সাথে বসা হয়েছে, যখন এখানে ডিপ স্টেটের সাথে বসে, তারপর হচ্ছে যে অন্যান্য যারা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসে নেগোসিয়েশনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল, সেই মুহূর্তে আমি মনে করি যে জুলাইয়ের সমন্বয়করা তাদের সমন্বয়ের যেই ক্রেডিট সেটা তারা সেই সময় হারিয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখেছি প্রতিটা বিষয়ে আসলে আপোষের নীতিতে এগিয়ে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেই আপোষটা হয়েছে যে এক্সিস্টিং রাজনৈতিক পার্টিগুলোর সাথে। ছাত্রনেতারা বলছেন আত্মত্যাগের মূল চেতনা ছিল বৈষম্যহীন রাষ্ট্র গঠন। সেই লক্ষ্য পূরণে দরকার রাজনৈতিক সদিচ্ছা ও ঐক্যমত্য। দেখা যাচ্ছে কাজটা করার পরিবর্তে কাজটাকে কোন ন্যারেটিভের মধ্যে আমি সাজাবো, এটা কি জুলাইয়ের ন্যারেটিভ হবে, শাপলা শাহবাগ ন্যারেটিভ হবে, এই ধরনের, মানে আমি মনে করি এগুলো ফালতু আলাপ। তো
এই ধরনের ন্যারেটিভের পলিটিক্সটা এখানে বেশি হয়েছে, এখনো পর্যন্ত এগুলো হচ্ছে। জুলাই প্রশ্নে আসলে সবাই এখন পর্যন্ত এক, এবং সবাই জুলাইকে ধারণ করে, যারাই যেই সার্কেল থেকে জুলাইতে ছিল, রাজনৈতিক সার্কেলের কথা বলছি, তারা এখন পর্যন্ত জুলাইয়ের বিষয়ে তাদের ইমোশন আছে। বিশ্লেষকদের মতে জুলাইয়ে রাজপথে মানুষের দাবি ছিল শুধুই ক্ষমতা নয়, রাষ্ট্রের পরিবর্তন। আর এই সংস্কার ছাড়া গণ অভ্যুত্থানের লক্ষ্য পূরণ সম্ভব নয়। সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার কি, সেটা হচ্ছে যে একটা গণভোট হলো যেখানে প্রায় 68% মানুষ হ্যাঁর পক্ষে রায় দিয়েছে এবং তারা চেয়েছে বাংলাদেশে একটা অর্থপূর্ণ পরিবর্তন হোক, কিন্তু সেই গণভোটের রায়কে একটা নতুন সরকার তারা অবজ্ঞা করছে এবং তারা দেখাচ্ছে যে এই গণভোট কিছুই না, এবং জনগণের রায়কে উপেক্ষা করার যে রাজনৈতিক মূল্য, এটা কিন্তু শেষ পর্যন্ত দিতে হয়। এমন বাস্তবতায় সবচেয়ে বড় প্রশ্ন, যে বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে মানুষ জীবন দিয়েছিল, সেই রাষ্ট্র নির্মাণের যাত্রা কত দূরে গিয়েছে। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা। দেশের উন্নয়নে সরকারি দল এবং বিরোধী দলকে একসাথে কাজ করতে হবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। সকালে ঢাকা 15 আসনের জনদুর্ভোগ লাঘবে নাগরিক সমাবেশে এসব কথা বলেছেন তিনি। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, অগ্রাধিকারের ভিত্তিতে সারা দেশেই উন্নয়নমূলক কাজ করবে সরকার। আশ্বাস দেন ঢাকা 15 আসনের পানি সমস্যা সহ জনভোগান্তি দূর করার। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসন সহ স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অগ্রাধিকার কোনটাতে আমরা আগে দেবো, কোনটাতে পরে দেবো, সব তো রাতারাতি করা সম্ভব হবে না। অগ্রাধিকার ভিত্তিতে আমাদের যেহেতু দীর্ঘ সময় আছে, 3 বছর 4 বছর আমাদের হাতে, 5 বছর রয়েছে, আমরা এই সময়গুলোর মধ্যে আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ ওনার পরামর্শ ক্রমেই আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে, এই দেশ আমাদের সবার, সরকারি দলেরও দেশ, বিরোধী দলেরও দেশ, 18 কোটি মানুষের দেশ। এই দেশটাকে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ লাইন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বরকাও পুলিশ ক্যাম্প উদ্বোধন করে কথা বলেছেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। আইজিপি আরও জানিয়েছেন, পূর্বাচলে আইন শৃঙ্খলা জোরদারে ডিএমপির আওতায় 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন্স, 3টি ডিসি অফিস এবং 41টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে। ইতোমধ্যে পুলিশের অনুকূলে 29.21 একর জমি বরাদ্দের মধ্যে 18.63 একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন এবং প্রায় 6524 জন জনবল সৃষ্টির পরিকল্পনা করেছে। এই প্রকল্পের উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করবে। পুলিশের অবস্থান ও তৎপরতা জনমনে আস্থা ও নির্ভরতার জায়গা তৈরি করবে। এর মাধ্যমে মেগাসিটি ঢাকার আয়তন ও কলেবর যেমন বাড়বে, তেমনি নাগরিক সুযোগ সুবিধা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতিও একটি সুসংগঠিত কাঠামো পাবে। হলে আর্টিজানে জঙ্গি হামলার 10 বছর আর আজ এখনও শেষ হয়নি চূড়ান্ত বিচার কাজ। অ্যাটর্নি জেনারেল বলছেন, মামলা জটের পাশাপাশি প্রয়োজনের তুলনায় কম রয়েছেন বিচারপতি। বিশ্লেষকরা বলছেন, জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল সম্ভব নয়, তাই দরকার নিয়মিত নজরদারি। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় উদ্বেগও জানিয়েছেন তারা। নিবিড় সাহার রিপোর্টে বিস্তারিত। ঢাকার গুলশানে 2016 সালের 1 জুলাই নারকীয় এক রূপ দেখেছে বিশ্ববাসী। হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় খুন হন দেশি বিদেশি 20 জন, প্রাণ হারান 2 পুলিশ কর্মকর্তাও। পরদিন সেনাবাহিনীর কমান্ডো অভিযানে অবসান ঘটে জিম্মি দশার, নিহত হয় 5 জঙ্গি। 2019 সালে নিম্ন আদালত 7 আসামিকে মৃত্যুদণ্ড দিলেও 2023 সালে তাদের আমৃত্যু কারাদণ্ড দেন উচ্চ আদালত। এখন ঝুলে আছে আপিল বিভাগে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন, মামলাটির বিচার কাজ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তির সাথে সম্পর্কিত। আমাদের দেশে যে কোনো মামলা শুনানি নিষ্পত্তি করার ক্ষেত্রে
নানা রকম প্রতিবন্ধকতার মধ্যে অন্যতম হচ্ছে যে আপিল বিভাগে বর্তমানে 5 জন মাননীয় বিচারপতি আছেন এবং মামলার যে চাপ, এই বিচারটির সঙ্গে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় না, আন্তর্জাতিক পরিমণ্ডলেও এর একটা গুরুত্ব আছে। তো আমরা সে বিষয়টি বিবেচনা রেখে আমরা উদ্যোগী হব। বিভিন্ন সময় তৌহিদি জনতার নামে মব তৈরি এবং সাম্প্রতিক আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর পতাকার সাথে মিল থাকা পতাকা নিয়ে মিছিল ভাবাচ্ছে বিশ্লেষকদের। ছোট ঘটনা বড় ঘটনার পূর্বাভাস দেয় কিনা, আমি বলবো ইয়েস, দেয়। সুতরাং এই ঘটনাগুলোকে হালকাভাবে নেয়ার কোনো অবকাশ নেই। এইটাকে আপনি ডটগুলোকে জোড়া দিতে হবে, দিয়ে কারা এর সাথে সম্পৃক্ত, কারা করছে, এটা কি দেশের ভেতরে যারা আছে তারা করছে নাকি দেশের বাইরের যারা আছে তারা তাদের ইন্ধনে দেশে যারা আছে তাদের মাধ্যমে এই কাজটা করছে, এই লিঙ্ক পুরোটাকে বের করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে হোলি আর্টিজান পরবর্তী সময়ে মাঠ পর্যায়ে উগ্রবাদীদের তৎপরতা নস্যাৎ করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যেখানেই যেটা হোক না কেন আমরা প্রথমেই দেখি সেটা আমাদের আইনের আওতাভুক্ত কিনা, এবং আমাদের মনিটরিংয়ের একটা ব্যবস্থা রয়েছে। আমরা আমাদের কার্যক্রম যাতে সূক্ষ্মভাবে সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি সেজন্য আমরা সর্বদা কর্মরত আছি। বিশ্লেষকরা বলছেন জঙ্গিবাদ নির্মূলে জনসচেতনতার বিকল্প নেই। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাচ্ছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির শফিকুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। যেই সরকার, এই নির্বাচনটা যদি দলীয় সরকারের অধীনে হতো তাহলে নির্বাচনের এই চিত্র হতো না, আর জনগণ যে বিপুল উৎসাহ উদ্দীপনায় ভোট দিয়েছে এটাও দেখা যায়। এবার জনগণ ভোট দিতে পেরেছে এবং জনগণের ভোট অনুযায়ী রায় হয়েছে, ভোটের রেজাল্ট হয়েছে। সুতরাং এটাকে স্থায়ীভাবে বিল আকারে এনে আইন পাশ করে সংবিধানের অন্তর্ভুক্ত করা হবে যে প্রতি 5 বছর সরকার যখন পূর্ণ করবে তারপরে 90 দিনের জন্য একটা নির্দলীয় সরকার গঠন হবে, সেই সরকারই জাতীয় সংসদ নির্বাচনটা করে দেবে। যে কোনো কারণে হোক আমাদের এই পরামর্শ তখন সরকারের পক্ষ থেকে গ্রহণ করা সম্ভব হয়নি। আমাদের প্রতিনিধি দল তখন বলেছিলেন যে আমরা কিন্তু এটা নিয়ে বিল সাবমিট করব। সাবমিট হলো, বেসরকারি বিল হিসাবে কাজে লাগলো না, যা হওয়ার তাই হল। এরপরে আমরা আন্দোলনে যেতে বাধ্য হলাম এবং একসময় আন্দোলনের এই রেজাল্টটা আসলো। 91 গঠিত সংসদ এবং সরকার তার মেয়াদ শেষ করে আরেকটা নির্বাচন করলো, যে নির্বাচনে জামাত সহ অনেক দলই অংশগ্রহণ করেন। তখন একটা নির্বাচন করে খুব অল্প দিনের জন্য একমাত্র বিল সংসদে পাশ করে সেই সরকারকে বিলুপ্ত ঘোষণা করা হলো, সংসদ বিলুপ্ত ঘোষণা করা হলো। এবং এবার যেহেতু কেয়ারটেকার সরকার হয়ে গেল বিল পাশের মধ্য দিয়ে, এই প্রথম কেয়ারটেকার সরকারের অধীনে 96 সালের নির্বাচনটা হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, 5 বছর তারা ক্ষমতায় ছিলেন, ভালো মন্দ যা করেছেন জনগণ তার সামনে। এরপরে 2001 সালে নির্বাচন হয়, ওইটাও কেয়ারটেকার সরকারের অধীনে হয় এবং সেই নির্বাচনে বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাচ্ছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সরকারের সামনে বড় পরীক্ষা হবে নতুন অর্থ বছরের বাজেট বাস্তবায়ন, এমন মন্তব্য করেছে বিশেষজ্ঞরা। তারা বলছেন অর্থ সংস্থানে সরকারের ব্যাংক ঋণ নির্ভরতায় বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। তবে এই অর্থ বছরে ব্যবসা সহযোগীকরণ সহ সরকারের বিনিয়োগ বান্ধব নীতির বাস্তবায়ন দেখতে চান ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন তামজিদ আহমেদ। অর্থনীতিতে বিদ্যমান অনেক চ্যালেঞ্জ সঙ্গী করে শুরু হলো আরেকটি অর্থবছর। নতুন এই 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছে বিএনপি সরকার। অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোর পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়াই লক্ষ্য অর্থমন্ত্রীর। আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক।
এই অর্থ বছরে রাজস্ব আদায়ের বড় লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, যাকে উচ্চাভিলাষী বলছেন অনেকেই। আর বাজেট ঘাটতি আছে 2,43,000 কোটি টাকা, যা পূরণে বাড়বে দেশি বিদেশি ঋণের বোঝা। নতুন অর্থ বছরে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিয়েছে সরকার। তবে করের চাপ, ব্যাংকের ঋণের প্রাপ্যতা এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি নিয়ন্ত্রণের মতো বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলা কঠিন হবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। বিগত দিনেও সবসময় সরকার ব্যাংকিং সেক্টর থেকে কিছু লোন নিয়ে থাকে। আপনারা জানেন যে আমাদের ব্যবসায়িক সেক্টরের একটা বড় চ্যালেঞ্জ হলো ব্যাংকিং সেক্টরের অস্থিরতা, যে মানি মার্কেটে টাকা পাওয়া যাচ্ছে না, ব্যাংকটা ডিসবার্সমেন্ট করতে পারছে না। সেই ক্ষেত্রেও সেই ধারাবাহিকতাটাই আমরা আরেকবার দেখলাম যে ব্যাংক আমাদের বাজেটের একটা বড় অংশ কিন্তু ওনারা প্রাইভেট ব্যাংক থেকে লোন নেওয়ার উপরে নির্ভরশীল থাকছেন। তো এই জিনিসটা কিন্তু একটা মিক্সড রিয়াকশন হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে সরকারের ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যেতে পারে। এতে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আমরা যে ঋণটা নেই, এই ঋণটার একটা উল্লেখযোগ্য অংশ তো আসলে ব্যবহার হয় না, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে একটা উল্লেখযোগ্য অংশ দুর্নীতিতে চলে যায়। 3 নাম্বার হচ্ছে যে বিভিন্ন খাতে যেখানে যায়, অনেকগুলো খাতে আসলে প্রপারলি ইকোনমির যে প্রবৃদ্ধির যে আমরা যে লক্ষ্য রাখি সেটাতে আসলে সহযোগিতা করে না। এছাড়া রাজস্ব আদায়ের বড় লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। ঘাটতিরও একটা ধারাবাহিকতা আছে, প্রতি বছরই আমাদের ঘাটতি থাকে। এগুলোকে আমরা অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বলি স্ট্রাকচারাল প্রবলেম, অর্থাৎ স্ট্রাকচারের মধ্যে প্রবলেম আছে। এটা কোনো 1 বছর 2 বছরের বিষয় না যে 1 বছর সমস্যা হলো আরেক বছর হলো না, এরকম না। রাজস্ব আদায়ের ক্ষেত্রেও সেই সমস্যাটা রয়েছে, প্রতি বছরই এটা থাকে। বুধবার সংসদে নতুন অর্থ বছরের বাজেট পাস হয়, যা 1 জুলাই থেকে কার্যকর হয়েছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। তামসিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। চাকরি বহালের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন বাগেরহাট জেনারেল হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীরা। সকাল থেকে হাসপাতালের পুরনো ভবনের দোতলায় প্রশাসনিক ভবনের গেটে তালা দিয়ে অবস্থান নেন কর্মচারীরা। এ সময় আন্দোলনকারীরা বলেন, 2 বছর ধরে সরকারি নিয়মকানুন মেনে হাসপাতালে দায়িত্ব পালন করেছেন তারা, কিন্তু নবনিযুক্ত ঠিকাদার সাইদুর রহমান অভিজ্ঞতা ও কর্মচারীদের বাদ দিয়ে নতুন কর্মচারী নিয়োগ দিয়েছেন। এই নিয়ে হাইকোর্টে রিট আবেদনও করেছেন তারা। চাকরি বহাল না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আউটসোর্সিং কর্মচারীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, কোন কোন দাবিতে তারা আসলে অবস্থান কর্মসূচি করছেন এবং আন্দোলনের কারণে হাসপাতালের সেবার মান বা সেবা ব্যাহত হচ্ছে কিনা, ভুক্তভোগীরা কেউ রয়েছেন কিনা, কিছু বলেছেন কিনা, বিস্তারিত জানাবেন। বাগেরহাট 250 জেলা হাসপাতালের সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে তালা দিয়ে কিন্তু আউটসোর্সিং কর্মচারীরা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবি একটাই, তারা দীর্ঘদিন কাজ করেছে, হাসপাতালকে সেবা দিয়েছে, রোগীদের সেবা দিয়েছে, তাদেরকে চাকরিতে বহাল রাখতে হবে। যতদিন পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত তাদেরকে চাকরিতে বহাল রাখার ঘোষণা না আসবে, তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং তারা তাদের পক্ষে যাতে হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য মন্ত্রণালয় আর স্বাস্থ্য অধিদপ্তর থাকে, সেজন্য কিন্তু সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিটও করেছেন, যাতে আদালতের নির্দেশে তারা তাদের চাকরি ফিরে পেতে পারেন। সকাল থেকে যে ঘটনা ঘটেছে সেটি একটু জানাতে চাই। সকালে কিন্তু তারা এখানে হাসপাতালের পুরাতন ভবনের দোতলায় প্রশাসনিক ভবনের যে কেচিগেট রয়েছে সেখানে তালা দিয়ে দেয়। তালা দেওয়ার পরে তারা এখানে অবস্থান করেন। হাসপাতালের কর্তা ব্যক্তিরা এসেও কিন্তু প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেনি, আমরা দেখেছি। এছাড়া নতুন যাদের নিয়োগ হয়েছে তারাও কিন্তু যোগদান করার জন্য এসেছিল, তারাও যোগদান করতে পারে। সোহান, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হব, বিস্তারিত জানবো। নিখোঁজের 50 দিন পর মুন্সিগঞ্জের রান্নাঘর খুঁড়ে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী সহ 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত 9 জুন সিরাজদি খানের চাইনপাড়া থেকে নিখোঁজ হন 60 বছরের বৃদ্ধ আওলাদ হোসেন।
পরে তার ভাই সিরাজদি খান থানায় সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার রাতে প্রতিবেশী খায়ের ব্যাপারীর রান্নাঘরের 10 ফুট মাটি খুঁড়ে আওলাদ হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী সহ 3 জনকে আটক করেছে পুলিশ। হবিগঞ্জের রেমাকালিঙ্গা এবং রঘুনন্দন সংরক্ষিত বনাঞ্চলে চলছে অবাধে গাছ নিধন এবং পাচার। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সংঘবদ্ধ চক্রের বছরের পর বছর ধরে বন উজাড় করার মৌসুম চলছে। ফলে হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক জীববৈচিত্র্য এবং বন্যপ্রাণীর আবাসস্থল। হবিগঞ্জের চুনারুঘাটের ভারত সীমান্ত ঘেঁষা এলাকায় দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল রেমাকালেঙ্গা। এ বনে রাতের আধারে এভাবেই চলছে বৃক্ষলুট। বছরের পর বছর ধরে অবাধে এভাবেই গাছ নিধন ও পাচারের কারণে অনেকটাই বদলে গেছে বনের চিত্র। কমে গেছে বড় গাছের সংখ্যা, যা পুরো বাস্তুতন্ত্রের জন্য তৈরি করেছে নতুন সংকট। রেমাকালেঙ্গায় রয়েছে প্রায় 638 প্রজাতির গাছপালা, লতাগুল্ম ও নানা প্রজাতির বন্যপ্রাণী। একসময় বনের গভীরে দেখা মিলত বিরল ও বিশালাকৃতির মূল্যবান গাছের। শুধু রেমাকালিঙ্গায় নয়, প্রায় একই পরিস্থিতি বিরাজ করছে রঘুনন্দন সংরক্ষিত বনাঞ্চলেও। অব্যাহত গাছ নিধন ও পাচারের কারণে সাতছড়ি জাতীয় উদ্যান সহ বিস্তীর্ণ এলাকা উজাড় হওয়ার ঝুঁকিতে রয়েছে। একই সাথে বনাঞ্চল ধ্বংসের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য, সংকুচিত হচ্ছে বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সংঘবদ্ধ চক্র রাতের আধারে বন থেকে মূল্যবান গাছ কেটে পাচার করছে। এগুলো যে শুধু সরকার বা প্রশাসন থেকে গাছগুলো কাটা হচ্ছে তা না, হয়তো বনবদ্ধসরাও গাছ কাটতে পারে। যেভাবে গাছ থাকার কথা সেভাবে নাই, অনেক গাছ কেটে নিয়েছে। ইদানিং গাছের গোড়া দেখা যাচ্ছে, এটা কর্তৃপক্ষ হয়তো যোগসাযোগ থাকতে পারে। আমি বর্তমান প্রশাসন যারা রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, তাদের ভূমিকা রাখার আমি অনুরোধ জানাই। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, পর্যাপ্ত জনবল ও সরঞ্জামের অভাবে বনাঞ্চল পাহারা দেয়া কঠিন হয়ে পড়ছে। রঘুনন্দন বনাঞ্চলের চারিদিকে চা বাগান থাকা এবং অনেকগুলি রাস্তা থাকা আমাদের চট্টগ্রামের জনগণের প্রত্যেকটি রাস্তা এট এ টাইমে কন্ট্রোল করা সম্ভব হয়ে পড়ে না। তারপরে আমরা সাহায্যের চেষ্টা করছি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, গাছ পাচার চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপর তারা। বনাঞ্চলে যে গাছগুলো, এগুলো কিছু দুষ্কৃতকারী গোপনে তারা গাছ কেটে বিক্রি করে থাকে বিভিন্ন ধরনের জায়গায়, তারা সেগুলোকে পাচার করে। এই বনে যে গাছের বিষয়গুলোতে যার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ সুমন, সে ডাকাত সুমন নামেও পরিচিত স্থানীয়ভাবে, তো তাকেও সে এখন হেফাজতে আছে। দেশের দ্বিতীয় বৃহত্তম এই বনাঞ্চলের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। নারায়ণগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঝুটের গোডাউন এবং চায়ের দোকান পুড়ে গেছে। সকালে দক্ষিণ সস্তাপুর এলাকার শিবু মার্কেটের ওই গোডাউনটিতে হঠাৎ আগুন লাগে। পরবর্তীতে আগুনের লেলিহান শিখা পাশের একটি চায়ের দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পুড়ে ছাই হয়ে যায় গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার স্থায়ী শান্তি চুক্তির প্রচেষ্টা চলেও ক্রমশ জটিল হচ্ছে আলোচনার সমীকরণ। একদিকে কাতারের দোহায় মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক বয়কট করেছে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তি উপেক্ষা করে দক্ষিণ লেবানন সফর করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার হুমকি, হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েলি সেনা। কাতারের দোহাতে অবস্থান করছেন যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা। দুই দেশের প্রতিনিধিরা একই শহরে থাকলেও সরাসরি কোনো আলোচনা হয়নি। মধ্যস্থতাকারী দেশ কাতারও জানিয়েছে, কারিগরি পর্যায়ে প্রত্যক্ষ বা পরোক্ষ উভয় ধরনের আলোচনা চলছে। এটি ফলপ্রসূ হলে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জেরেড কুশনার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে, স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে কাতারের দোহায় হচ্ছে না ইরান যুক্তরাষ্ট্র আলোচনা। দোহায় শুধুমাত্র মধ্যস্থতাকারীদের মাধ্যমেই পরোক্ষ আলোচনা সারবে তেহরান। আর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সাফ জানিয়েছেন, লেবাননে সংঘাত বন্ধ, তেলের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ তহবিল মুক্ত করার শর্ত বাস্তবায়নের আগ পর্যন্ত চূড়ান্ত চুক্তির আলোচনা নয়। হরমুজকে ইরানের জন্য কৌশলগত সর্বশ্রেষ্ঠ অস্ত্র বলেও উল্লেখ করেন তিনি। ইরান যুক্তরাষ্ট্র এই টানাপোড়েনের মাঝেই নতুন উস্কানি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবানন সরকারের সাথে সই হওয়া নিরাপত্তা চুক্তি না মানার ইঙ্গিত দিয়েছেন তিনি। আমাদের অবস্থান একদম পরিষ্কার। যতক্ষণ পর্যন্ত হিজবুল্লাহর হুমকি পুরোপুরি নির্মূল না হচ্ছে ততক্ষণ দক্ষিণ লেবানন ছাড়ছি না। যতদিন হিজবুল্লাহ সশস্ত্র থাকবে ততদিন ইসরায়েলি সেনারা এই বাফার জোনে অবস্থান করবে। এদিকে লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল সেনারা। সবশেষ আরও এক হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে তারা। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ। এ ছিল স্টার নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।